নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায়। আমার সোনার তরী চ্যানেলে আমি কয়েকটা দিন আসতে পারিনি। ওই গ্যাপ হয়ে যাচ্ছে কারণ শারীরিক কারণে। যাই হোক, আজকে একটু আপনাদের সঙ্গে সান্ধ্য আড্ডায় বসেছি। ভালো মন্দ অনেক ঘটনা প্রবাহ চলছে, তার মধ্যে একটা জিনিস কেবলই কয়েকটা দিন ধরে মনে হচ্ছে আমার, সেটা হলো এই নারী ধর্ষণ। এটা তো ইতিহাসের মধ্যে দিয়ে এসছে। নারী ধর্ষণটা এখন হচ্ছে, পূর্বে ছিল না তা কিন্তু না, ছিল। এই মুঘল আমলে থেকে এই মেয়েদের তুলে নিয়ে যাওয়া, অনেক সময় জমিদাররাও মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, সেটা এক প্রকার। মোগলদের তো বড় বড় হারেম ছিল। তারপরে আমাদের রাজাদের যে হারেম ছিল না, হারেম নামে ছিল না, কিন্তু তাদেরও ওই বাগান বাড়িতে মহিলাদের রাখার প্রথা ছিল। সবসময় প্রজাদের তুলে নিয়ে গিয়ে রাখা না, গানের বাইজি, নাচের বাইজি, কখনো কখনো একটা বাগান বাড়ি নয়, বিভিন্ন বাগান বাড়িতে নিয়ে তুলে রাখতো। কলকাতা বাবু কালচারেও এটা পাওয়া যায়। তাহলে মেয়েরা পুরুষদের কেনা বহু যুগ ধরেই চলছে। এটা আমি বাবু কালচার কিংবা রাজাদের কথা যখন বলছি, এটা হিন্দুদের কথা বলছি। এরপরে মুসলিম হারেমের কথা বললাম। এই ইতিহাস ছেড়ে যখন আমরা বেরিয়ে ইতিহাস সম্ভ্রান্ত অভিজাত ইতিহাসটা ছেড়ে যদি আমরা বেরোই, তারপরে এবার আমরা যদি সাধারণ ঘরের মধ্যে ঢুকে যাই, একেবারে টালির চাল, খড়ের চাল, প্লাস্টিকের চাল, ফুটপাত থেকে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। উচ্চ মধ্যবিত্তর মধ্যে একটা শ্রেণী বরাবর ছিল, যারা নিজেদের বউকে, বোনকে বসেদের কাছে পাঠিয়ে প্রমোশন আদায় করেছে। প্রাইভেট কোম্পানিগুলোতে পার্টির নামে নিজের পরিবারকে ঠেলে দেওয়া হয়েছে রসদ হিসেবে। ছিল, আছে, এটা থাকবে। এই এই বৃত্তিটা করতে না চাইলেও সংসার টিকিয়ে রাখার তাগিদে স্বামীকে ধরে রাখতে মেয়েদের করতেই হচ্ছে, হবে। এক্ষেত্রে মেয়েদের অসম্মতি থাকলেও কিছুটা সম্মতি থাকে। বিবাহিত জীবনের কি বলবো, সপ্তপদীর গাঢ়বন্ধনের জন্যই হোক, সন্তানের মা হিসেবে হোক, সামাজিক পরিচয়ের জন্য হোক, মহিলারা নিজেদের বসেদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে প্রমোশনের জন্য কিংবা বসেদের জুলুমবাজি সহ্য করে মেনে নিতে হচ্ছে চাকরি টেকাবার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, এগুলো আমাদের চলছে। এগুলো নিয়ে বাঙালি সমাজ কিংবা ভারতীয় সমাজ চলছে। এ নিয়ে তো আর বহু চর্চিত। মুসলিমদের মধ্যে যে দেখি, যদি মুসলিমদের যতই পর্দা প্রথা থাকুক না কেন, মুসলিমদের হিজাব বোরখা যাই থাকুক না কেন, মুসলিমদের, আমি সাহিত্যিক আবুল বাশারের ফুলবইয়ের কথাই বলবো। সেখানে শ্বশুর, ওটাকে ফুলবউকে বলা হয় বাংলা সাহিত্যের মুসলিম সমাজের একটা দলিল। যদি তাই ধরা হয়, আমি আরো কয়েকটা বইয়ের নাম করতে পারি, সেটা নাই করলাম, আমি আবুল বাশারকে দিয়েই বললাম, যেহেতু উনিও সোনারপুরের বাসিন্দা। তা এই যে ছেলের জন্য মেয়ে খুঁজতে গিয়ে সে মেয়েকে সেদিন বিয়েই করে বাড়ি ফিরছে। মুসলিমদের মধ্যে বাবা নিজের মেয়েকেও বিয়ে করতে পারে, ভ্রাতুষ্পুত্রীকে বিয়ে করতে পারে, বোনের মেয়েকে বিয়ে করতে পারে। আসলে মেয়ে যদি কোনো পুরুষের চোখে
মানে তার সৌন্দর্যে কিংবা সৌন্দর্য ছাড়াই শারীরবৃত্তীয় ভাবে মনে রং ধরিয়ে দিতে পারে, তাহলে মুসলিমরা তাকে বিয়ে করতে পারে। এটা এই সমাজে চলতি। আমরা এই আবুল বাশারের আরেকটা বইয়ের কথা বলি, মরু স্বর্গ। তাতে আমরা দেখেছি ওই মুসলিম মুসলিম কান্ট্রিগুলোতে, বহুকাল আগের কথাই উনি লিখেছেন, এখনো এসব আছে কিন্তু সেভাবে নেই। তখন উটের পিঠে বা গরিব ধনী যারা, মৌলবী যারা, নবী যারা, তারা ওই উৎসবের দিন ওই যখন বাঁকা চাঁদ উঠত, মানে মুসলিম ধর্মীয় উৎসবের দিন, তখন তারা বেরিয়ে পড়তো দুটো তিনটে ঘোড়া নিয়ে, লোক লস্কর নিয়ে গরিব গ্রামগুলোতে। কার বাড়িতে কত ছোট বাচ্চা আছে, 12, 13, 11, 9, শুধু নারী, ছোট ছোট, ভোগের জন্য নাকি ভীষণ তাদের ভালো লাগার বিষয়। তুলে নিয়ে উটের পিঠে তাদের সঙ্গে নারকীয় সেক্স চলতো। তারপরে কেউ কেউ বেঁচে থাকলে ফেরত দিত বাড়িতে, কেউ কেউ মরে গেলে। আর এইটা নিয়ে যাওয়ার প্রথাটা ছিল ওই কখনো শীতের পশম দেওয়া, কখনো বা খাদ্যশস্য দেওয়া। সে যুগটা বোধহয় পেরিয়ে গেছে, বোধহয় না পেরিয়ে এসছে। এখন আর উটের পিঠে কেউ চড়ে না, এখন তারা ওদের আবার আরব কান্ট্রিগুলোতেও মনুস্বর্গ বলতে তো ওদেরই বোঝায়। তা আরব কান্ট্রিগুলোতেও তেলের পয়সা, সেখানে হয়তো লিমোজিন, আরো কি দামি দামি গাড়ি, রোলস, কত সব দামি দামি গাড়ি আছে। আমি অত সব, আমরা তো আদার ব্যাপারই, জাহাজের খবর বলতে পারবো না। দামি দামি গাড়িতে হয়, সেটা কিন্তু কলকাতাতেও হয়, আমি নিজেও জানি। স্কুলে মা বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে অন্য কোনো বাচ্চার বাবার সঙ্গে দুপুরটা কাটিয়ে দেয়। ভালোবাসা, আসল সংসারের মধ্যে ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা আমাদের সমাজে বোধহয় কমতে শুরু করেছে। আর এই কমতে শুরু করার জন্য সামাজিক একটা অবক্ষয় এসেছে। আজকে যে বাচ্চাটা স্কুলে গিয়ে ব্যাড বিহেভিয়ার করছে, যার জন্য তাকে অ্যারেস্ট করা হলো, তার জন্য আমি তার মা বাবাকেও, পরিবারকে এবং সামাজিক ইনফ্রাস্ট্রাকচারকে দোষ দিই। আমি ছেলেটিকে ফাঁসি দিতে বলবো না, ছেলেটির মানসিক পরিবর্তন যেভাবে ঘটনা সম্ভব, যেভাবে মানসিক চিকিৎসা করে তাকে উত্তম একটা মানসিক পরিবেশ, মানসিক পরিবর্তন দিয়ে তাকে সমাজে ফেরানো হোক, এটা চাই। কিন্তু অবিলম্বে যে গ্রেপ্তারটা হয়েছে এটা সঠিক। সঙ্গে আমার মনে হয় ওর বাবা মায়েরও কিছু দায়বদ্ধতা আছে, স্কুলের কর্তৃপক্ষের দায়বদ্ধতা আছে। এরকম একটা ঘটনা কি করে ঘটতে দেওয়া হলো স্কুলের মধ্যে? তাহলে আমরা সবাই উদাসীন। 34 বছর, 15 বছরের আমাদের মানুষের মধ্যে যে অবক্ষয় সামাজিক ভাবে এসেছে, পিঠে ভাজার গল্প থেকে, লুচি ভাজার গল্প থেকে, মেয়েদের বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে মায়েদের নেশার বস্তু দিয়ে নাচানো হতো, এ বোধহয় বর্বরতার এক শেষ। এই যে চলছে, সেই চলার সঙ্গে সঙ্গে চলছে কচি 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 ছোট ছোট মেয়ে, হাঁসখালির, কামদুনি, এই ফালাকাটা, অভয়াকে তো আমি বাদই দিলাম। অভয়ার মৃত্যুটা ঠিক সেই অর্থে যে কত বড় ষড়যন্ত্র, ওকে মৃত্যুর আগে ফুর্তি করা এবং মেরে ফেলা। কিন্তু এই ফুর্তিটা করা হয়েছিল মৃত্যুর আগে না পরে সেটা বলতে পারবো না, এখনো এই ব্যাপারগুলো বোঝার উপায় নেই। মমতা ব্যানার্জি গুছিয়ে প্রমাণগুলো নষ্ট করে দিয়েছে বিনীত গোয়েলকে নিয়ে, এই নারায়ণ স্বরূপ নিগমটাকে, এদের নিয়ে গুছিয়ে গুছিয়ে একদম আইপিএস দের মাথা থেকে যেরকম বেরোয় আর কি,
ক্রাইম সিন নষ্ট করা এবং ক্রাইম সিন ডিটেক্ট করা, সবটাই করেছে। যাই হোক, সীমা পাহুজার মতো মানুষও যখন মমতা ব্যানার্জির টাকা খেয়ে কেস ঘুরিয়ে দিতে পারে, তখন আমাদের কিছু বলার থাকে না। ক্ষম আন্দোলন চলছে না, কিন্তু এই সেদিনকার বারুইপুরে কাণ্ড ঘটতে না ঘটতে মালদায় কিশোরী ধর্ষণ। একটি মুসলিম ছেলে এটি হিন্দু মেয়েকে ধর্ষণ করলো, মেরে ফেলতে পারেনি, সেই জন্য লাইমলাইটে আসেনি। যারা মেরে ফেলছে তারা লাইমলাইটে আসে। আসলে এর আগের মুখ্যমন্ত্রী তো মেয়েদের ধর্ষণের একটা দাম বেঁধে দিয়েছিলেন। সুতরাং মেয়েদের পণ্য করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের সমাজে বোধহয় এটা সর্বজন গ্রাহ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলবো, ব্যথা লাগছে ভেতরে, ভীষণ ব্যথা লাগছে। এই বিকিকিনির হাটে মেয়েরা যেভাবে বিকিয়ে গিয়ে বিজ্ঞাপন দেন, দাড়ি কাটা ব্লেডের জন্য একটা মেয়ে সবচেয়ে স্বল্প বয়সে দাঁড়িয়ে নাচানাচি করে শেষে ব্লেডের ছবি দেখানো হয়, এটা তো ব্যবসা। আসল নারীকে খাদ্য করে ফেলা হয়েছে, এটা আমাদের সামাজিক অবক্ষয়। আমরা এগোচ্ছি, আমাদের সুফিয়া কুরেশি আছে, ভূমিকা আছে, আমাদের ভালো ভালো আইপিএস অফিসার আছেন, আইএস অফিসাররা আছেন, পুলিশ অফিসাররা আছেন। কালকে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় 3জন মহিলা পুলিশ অফিসার বলেছেন ক্যালকাটা পুলিশের পড়াশুনো করে চাকরি পেয়েছি, নেতা ফেতা বুঝি না। কি প্রাউড লাগছিল। আমাদের ঝাঁসি বাহিনী রয়েছে, এত কিছু আমাদের আছে, আমরা প্লেন চালাই, আমরা শিক্ষকতা করি, পুরুষ যা যা করে মেয়েরা তাই তাই করে। তবু কেরলের মেয়েটা যখন মুসলিম কান্ট্রিতে পড়তে যায় ধর্মান্তকরণের জন্য, চাপ দিতে দিতে শেষে রাজি না হয়, তাকে ল্যাপটপের বাড়ি মাথায় মেরে মেরে ফেলে দেওয়া হল। উন্মত্ততার কোথায় পৌঁছেছে এই বাম আর এই তৃণমূল, এরা আমাদের সমাজটাকে এখন একদম পচিয়ে দিয়েছে। আমাদের যখন ছোটবেলা ছিল তখন আমরা খুব খোলামেলা পরিবেশে বড় হয়েছি। আমি কোনোদিন মেয়ে বন্ধুদের সঙ্গে মেলামেশাই করিনি, সেই অর্থে ভালোই লাগতো না। আমার ছেলেরাই মনে হতো মেলামেশার উপযুক্ত, কারণ তারা পিএনপিসি করে না, তারা পুতুল খেলে না। আসল আমার মানসিক গঠনের মধ্যে অনেকটা, আমি বাড়িতে আমার বাবার 3টে মেয়ে, আমি মেজো। আমি বাড়িতে বাবার যদি একটি ছেলে থাকতো যা যা দায়িত্ব নিত সংসারে, আমি সেই দায়িত্বটা বহন করেছি, কারণ মনে প্রাণে আমি বাবার ছেলে হতে চেয়েছিলাম। সুতরাং কিন্তু আমার স্বামীর সংসারে আমি পূর্ণ গৃহবধূ, তার পাশে দাঁড়িয়ে লড়াই করছি। এখানে আমি সম্পূর্ণ একজন মা এবং স্ত্রী। মেয়েদের তো এই ভূমিকায় থাকা উচিত, কিন্তু আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশটা আলাদা পরিবেশ। তখনও মানুষের ভেতরে এত বিকৃত কামুকতা ছিল না। শ্বশুর ছেলের বউকে ধর্ষণ করছে, এখন আকছার পত্রিকাগুলোতে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। বাবা মেয়েকে 12 বছর, 11 বছর, 17 বছর ঘরে আটকে রেখে পড়াশুনো করতেও ভয় দেখিয়ে নেশার বস্তু খাইয়ে ধর্ষণ করে গেছে, যেহেতু সে সৎ মেয়ে। এগুলো তো দেখছি আমরা, তাহলে আমরা মেয়েরা কি? আমি তো বলবো এখন সবচেয়ে বেশি এনকাউন্টার করে একজনকে মারা হচ্ছে, লায়েক আলীকে তো মেরে দিতেই হয় এনকাউন্টার করে।
প্রত্যেকটা মেয়েকে মারার পরিকল্পনা করে মুসলিমদের, সেই মেয়েটাকে তো 20 থেকে ফুল ফোটার আগে দোলে মুচড়ে শেষ করে দেওয়া হলো, ফ্যামিলিটাকে শেষ করে দেওয়া হলো। তার সঙ্গে রাজনীতি করে মেয়েটিকে যেমন শেষ করে দেওয়া হলো, তেমনি দুটো হিন্দু পরিবারের ছেলেকে মেরে দেওয়া হলো। কারণ এখানে বিজেপিকে সুপদ্য করতে হবে, তার জন্য লায়েক আলী নিজে কিন্তু মুসলিম। দেখুন, ধর্মপ্রীতি, এরা কিন্তু খাঁটি মুসলিম, রোহিঙ্গা মুসলিম, কত ধর্মপ্রীতি। নিজের ধর্মের একটি কচি ফুলের মতো মেয়েকে বলির পাঠা করতে অসুবিধা হলো না। তাই এখন আমি বলি, আমার এই কথাগুলো বলতে বসার কারণ হলো, সবচেয়ে আগে যেটা দরকার, মেয়েরা তাদের নিজেদের সুরক্ষাটা করার চেষ্টা করুক। প্রত্যেকটা মা ভালো করে কান খুলে শুনুন, বাচ্চাদের খিদে পেলে যেমন খেতে দেন, পড়াশুনো শিখিয়ে যেমন মানুষ করতে চেষ্টা করেন, সেই সঙ্গে তাদের ক্যারাটে শেখান, তাদের শারীরবিদ্যায় পারদর্শী করে তুলুন, যাতে 4টে পুরুষকে সে মোকাবেলা করতে পারে। এটা মেয়েদের জন্য খুব দরকারি, জরুরি, পড়াশুনোর মতো, খিদে পাওয়ার মতো, ঘুম পাওয়ার মতো। যখন আমার সমাজ, আমার পাশের ব্যক্তিটি আমাকে সুরক্ষা দিতে পারছে না, তখন আমার সুরক্ষার বলয়টা আমাকেই করে নিতে হবে। প্রত্যেকটা মেয়েকে হয়ে উঠতে হবে ঝাঁসি রানী। তার জন্য গৃহ পরিবেশ এবং সামাজিকভাবে প্রত্যেকটি নারীর দায়িত্ব আছে অপর নারীকে এই ঝাঁসির তলোয়ারটা তুলে দেওয়া। সে স্কুলের দিদিমণি থেকে আরম্ভ করে পাশের বাড়ির কাকিমা জেঠিমারও। তা না হলে নারী সুরক্ষা বলে যত এনকাউন্টার হোক, যত দুর্বৃত্তদের জেল ভরে দিক না কেন, এদের এই পশুকাম বৃত্তি, এরা রাজনৈতিকভাবে ব্যবহার করে, এক শ্রেণীর পশুকাম বৃত্তিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজনৈতিক লোকেরা, এই সুজন বাবুর মতো লোকেরা, লায়েক আলীর মতো লোকেরা, অভিষেকের মতো লোকেরা, অভিষেক ব্যানার্জি বলতে ভালো লাগে না, ও মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে কেউ জানে না, তা যাই হোক, অভিষেকের মতো লোকেরা, মমতার মতো লোকেরা, মমতার মতো মানুষেরা, মানুষ বলতে ঘেন্না করে তবু বলছি, এরা আপনার আমার বাচ্চাকে সুস্থভাবে বাঁচতে দেবে না। আমার ঘরের ছেলেটাকেও সুস্থ থাকতে দেবে না। শুধু মেয়ে না, ছেলেটাকেও দেবে না। ছেলেটাকে সুস্থ থাকতে দিলে তো প্রসেনজিৎ, ইন্দ্রজিৎ মরতো না। সুতরাং প্রতিরোধটা ঘরের মধ্যে থেকে মায়েরা গড়ে তুলুন, সামাজিকভাবে প্রত্যেকটি মেয়ে গড়ে তুলুন, প্রতিজ্ঞা করুন, আমরা আর এভাবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস হতে দেব না। যিনি পুলিশে চাকরি করেন মহিলা, তাকেও বলছি, যিনি লয়ার মহিলা তাকে বলছি, যিনি জাজ মহিলা তাকে বলছি, যিনি কৃষক মহিলা তাকে বলছি, শ্রমজীবী মহিলা বলছি, দিদিমণিদের বলছি, আমি আমাকেও বলছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন ঝাঁসির তরোয়ালটা তুলে নেওয়া হাতে বড্ড প্রয়োজন। ক্ষুরধার অস্ত্র দিয়ে এটা হবে না। শুধু ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে তোমাকে
তোমার সুরক্ষা বলয় তৈরি করতে হবে। তোমাকে যেমন মেধাবী হয়ে ভালো ছাত্র হতে হবে, তেমনি তোমাকে সমাজ সংস্কারকের ভূমিকাটাও পালন করতে হবে। প্রত্যেকটা ছেলেকে এটা মায়েরা শিক্ষা দেবে, প্রত্যেকটা মেয়েকে শিক্ষা দেবে তুমি কিভাবে তোমার নিজের আত্মরক্ষা করবে, এবং তুমি অপরাধ ঘটতে দেবে না তোমার চোখের সামনে, প্রতিবাদ করবে। যত প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে উঠবে, এ সমাজ তত সুন্দর হবে। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়ে যত আইন, গুন্ডা দমন আইন করেছেন, খুশিতে প্রাণ ভরে গেছে। শুধু গুন্ডা দমন আইন পুলিশের স্তরে থাকলে তো হবে না, সাধারণ স্তরে নামিয়ে নিয়ে আসতে হবে। হয়তো তৃণমূল স্তরে কথাটা বলতাম, কিন্তু বলতে অন্য অর্থ দাঁড়ায়, তাই জন্য বলতে পারলাম না। তৃণমূল অর্থাৎ ঘাসের শিকড়, এত মাটির রসে, মাটির রস থেকে এই অব্দি নামিয়ে নিয়ে আসতে হবে। আর কাউকেই আকাশে পা দিয়ে না হেঁটে, সব মায়েরা, সব বাবারা মাটিতে পা দিয়ে হাঁটুন, তাহলে দেখবেন মাটি এমনই জিনিস, এমনই বোধ, এমনই শিক্ষা দিতে পারে, যেটা আর কেউ দিতে পারে না। এই সবাই একবার একসঙ্গে যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, তাহলে আমরা সত্যি মনে হয় এই নোংরা পরিবেশটাকে কিছুটা হলেও পাল্টাতে পারবো, অনেকটাই পাল্টাতে পারবো, আশাবাদী। এখানে রাজনীতির রং নয়, ধর্মের রং নয়, শুধু মন, মানবিকতা, মানসিকতার রং। নমস্কার, এই অবধি থাকলো।